নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় বলবো যে অভিজ্ঞতা আসলে নলেজ কিন্তু এক্সপিরিয়েন্স ইজ এ নলেজ। অর্থাৎ একটা বাচ্চাকে বলে দেওয়া হলো ওই ছেলেটা খারাপ, ওর সঙ্গে মিশবে না, সেই ক্ষেত্রে সে নলেজ গ্যাদার করলো তার সঙ্গে মিশবে না, কিন্তু সে কিন্তু জানতো না। যাই হোক না কেন, অভিজ্ঞতা আমাদের চিকিৎসক জীবনে যত অভিজ্ঞ হয় তার কিন্তু চিকিৎসাটা ভালো হয়। এবং হোমিওপ্যাথি চিকিৎসক জীবনে অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ। আমি কালকেই একটা ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেছি, একজন বলছে অভিজ্ঞতার কোনো মূল্য নেই, এবং আমি কতগুলো থিওরিটিক্যাল কথা বলছিলাম, বললো এগুলো সব থিওরিটিক্যাল কথা। আমি বলি থিওরিটিক্যাল কথারও গুরুত্ব আছে। কীরকম? যেমন আমি বলি যে আমাদের ট্রেনে লেট হয়, তখন একজন বলছে ট্রেন যদি লেটই হবে তাহলে টাইম টেবিলটা থাকার দরকার কি? আসলে টাইম টেবিলটা আছে বলেই তো আপনি বুঝতে পারছেন যে কতটা লেট হচ্ছে, তার টাইম টেবিলের প্রয়োজন আছে। অভিজ্ঞতা কীরকম না, অভিজ্ঞতাটা হচ্ছে এরকম যে আমি সম্প্রতি একটা রুগী পেয়েছি, সেই রুগীটা হলো তার ব্লাডটা বেড়ে যাচ্ছে, এবং এলোপ্যাথি ডাক্তাররা, আমাদের ভেলোরের ডাক্তারবাবুরা বলেছে তাকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়েছে। ব্লাডের কন্টেন্টটা যদি বেড়ে যায় তাহলে হার্টের প্রবলেম হতে পারে, এই জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়েছে। এবং তারপরে তাকে বলেছে যে ব্লাডটাকে যখন বেড়ে যাচ্ছে তখন ইঞ্জেকশন করে বের করে দিতে হবে। এবং আমি হোমিওপ্যাথির যে জনক হ্যানিম্যান, তার সময় এরকম ট্রিটমেন্ট হতো, যখন কোনো ব্লাড প্রেশার বেড়ে যেত তাকে তখন যোগ ধরিয়ে দিয়ে তার ব্লাডটাকে শুষে নিত, এবং তার প্রেক্ষিতে ব্লাড প্রেশারটা কমে যেত। আর অভিজ্ঞতা কি না, আমি অনেক দিন আগে বোধহয় ভিডিওতে বলেছিলাম যে অভিজ্ঞতা হলো যে একজন, আমাদের প্যাঙ্কিয়াসের নানা প্রবলেম হচ্ছে, অনেক জটিল রোগ, আমি তো ক্যান্সারের চিকিৎসা করছি, তাতে বলছে যে বোরো ধানের চাষ হয়, অর্থাৎ ভূগর্ভস্থ জলে যে ধান চাষ হয়। আমরা যে গ্রামের ছেলে, আমাদের কিন্তু আমন ধানের চাষ হতো বৃষ্টির জলে, এবং সেই যে ধানটা হতো বা চালটা হতো সেটা কিন্তু অনেক উৎকৃষ্ট। আর ভূগর্ভস্থ জলে সেখানে কিন্তু ক্যাডমিয়াম বলে একটা জিনিস থাকে, যার প্রেক্ষিতে ব্রেনের রোগ থেকে শুরু করে ম্যালনিউট্রিশন থেকে শুরু করে অসংখ্য রোগের সমাহার ঘটে। তাহলে আমাকে বুঝতে হবে, আমি এখানে এইসব রুগীগুলোকে আমার ওই গবেষণার ভিত্তিতে ক্যাডমিয়াম সাল্ফ দিয়ে থাকি। এবং আমরা আজকে কেমোথেরাপির পরে যে সমস্ত ওষুধ রুগীরা আসছে, এবং সেই রুগীরা আমাদের কিন্তু ক্যাডমিয়াম সাল্ফ দিয়ে শুরু করি, তার ব্যাড এফেক্ট অফ কেমোথেরাপি সেটা দিয়েই করতে হবে, নচেত হোমিওপ্যাথি কাজ করবে না। যেরকম অভিজ্ঞতা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। এবং আমি আর একটা কথা বলি, যারা বিড়াল চাষ করেন, এবং বিড়ালটা যদি আগে থেকে চাষ করেন কোনো ব্যাপার নয়, কিন্তু বিড়ালের যে একটা জার্ম আছে, সেই জার্মটা কিন্তু যদি আপনার মধ্যে যায় তাহলে কিন্তু আপনার সিজোফ্রেনিয়া হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। এবং যে বাড়িতে বিড়াল আছে ঠিক আছে, কিন্তু যে বাড়িতে প্রেগনেন্সি ওমেন তখন যদি বিড়াল শুরু করে তাহলে অ্যাবর্শন পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে গর্ভপাত হওয়ার পরে আপনি কতদিন পরে গর্ভ নেবেন, সেটা হচ্ছে অন্তত পক্ষে যদি আপনি 6 মাস 1 বছর পরে গর্ভ নেবেন। এবং এই ক্ষেত্রে এই কথাটা বললাম, আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, তারা বলে স্যার গর্ভপাত হওয়ার কত দিন পরে? আর যদি আপনি মেকানিক্যাল ওয়েতে গর্ভপাত করেন তাহলে অন্তত 1 বছর পরে। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ এবং প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার পরেই সিদ্ধান্ত নেবেন পরবর্তী গর্ভ কখন নেবেন। যাই হোক, আমাদের এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং সেই প্রেক্ষিতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।